বাংলাদেশ বিমান লুটেপুটে খাওয়ার অভিযোগ, স্বৈরাচার হাসিনার দুঃশাসনের প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। ঢাকা মেডিকেলে জরুরি স্বাস্থ্যসেবা চালু হলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ, নিরাপত্তায় সেনা সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। বন্যায় ভেসেছে মৌলভীবাজারের কৃষকের স্বপ্ন, ফসলি জমি তলিয়ে পচে গেছে ধান, চরম দুর্ভোগে প্রান্তিক কৃষক। ইউক্রেনের মুহুর্মুহু আক্রমণে কাঁপল রাশিয়া, মস্কো সহ 15টি অঞ্চলে 158টির বেশি ড্রোন হামলা, ধ্বংসের দাবি মেয়রের। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল, চেলসি ড্র, স্প্যানিশ লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এটি একটি পরিবারের বাংলাদেশ বিমানের ভাগ্য বিধাতা হয়ে ওঠার গল্প। যেভাবে বাবা, ছেলে, নাতি, ছেলের বউ লুটেপুটে খেয়েছে তা দেশের আর কোনো প্রতিষ্ঠানে হয়নি। স্বৈরাচার হাসিনার দুঃশাসনের এক প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। এরপরও বিমানের ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য করা সংক্ষিপ্ত তালিকায় আছে ইশতিয়াকের নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইশতিয়াক সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। 1993 সালে বিতর্কিত নিয়োগ দিয়েই শুরু হয় ক্যাপ্টেন ইশতিয়াকের বৈমানিক কর্মজীবন। বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মনোয়ারের প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষায় উতরে দিয়েছিলেন ছেলেকে। বাবারও আছে বিশেষ পরিচয়। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক সফরগুলোতে পাইলট হিসেবে কাজ করতেন তিনি। বাবা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে তরতর করে পদোন্নতি পান ইশতিয়াক। 2023 সালে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হয়েও আইন ভেঙে হন চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফিসার, যাকে বলে চুরি চুরি আবার সেনাজুরি। নিয়োগ পেয়ে ইশতিয়াক বিমানের অপারেশনস ম্যানুয়ালটিও বদলে ফেলেন। আর সহযোগী ছিলেন ডিরেক্টর অফ ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান। তবে ছেলে সাদিফ হোসেনকে নিয়োগের ক্ষেত্রে দুখাটি সরেশ ইশতিয়াক। বদলে ফেলেন বিমানের কৌশলগত অপারেশন ম্যানুয়ালও। জিইডি সার্টিফিকেটকে যোগ্যতার মাপকাঠিতে যুক্ত করেন। সেখানে স্বাক্ষর করেন ক্যাপ্টেন সুমাইলা হোসেন। পিছিয়ে ছিলেন না ক্যাপ্টেন ইশতিয়াকের স্ত্রী ক্যাপ্টেন শাহানাও। 2004-এ সিলেটে ফকার F-28 বিমান দুর্ঘটনায় তিনি জড়িত থাকার পরও 2018 পর্যন্ত চাকরিতে বহাল থাকেন ক্যাপ্টেন শাহানা। এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনের সময় 4 আগস্ট শেখ রেহানাকে বহনকারী বিশেষ ফ্লাইট BG-202 এর পাইলটও ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক। অভিযোগের এই দীর্ঘ ফিরিস্তি জানিয়ে ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তিনি জানান, অফিস অনুমতি দিলেই কথা বলতে পারবেন। উনি আমাদের মিসেস বুশরা আছেন, উনি বললে আমি ডেফিনেটলি আমার তো নিজস্ব কথা বলতে কোনো সমস্যা নাই। তার কথা অনুযায়ী বাংলাদেশ বিমানে গেলে জনসংযোগ কর্মকর্তা দেন নানা অজুহাত। স্যার, ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আজকে একটু কথা বলা যাবে না? উনি কি নেই? ওটা আমি বলতে পারবো না, আমার উনি তো ওই অপারেশন বিল্ডিং এ বসেন। দয়া করে আগে ফোনে কথা বলে তারপরে পারমিশন নিয়ে তারপরে এসে। কোনো বক্তব্য না পেয়ে প্রতিবেদক ফিরে আসেন। পরে প্রতিবেদককে আবার জনসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান কি কি প্রশ্ন করা হবে তা লিখিত দিলেই উত্তর দিবেন। ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আলাপ করতে ডাইরেক্টরের সাথে নোট দিতে চাচ্ছিলাম, তো ক্যাপ্টেন ইশতিয়াক বলছেন যে উনি হচ্ছে কি আপনি লিখিত কোশ্চেন আর পাঠান, উনি লিখিতভাবে আপনার উত্তর দিতে চাচ্ছেন। মুখিভাবে বললে কি হয় না হয় এডিট সাবিট অনেক কিছু হয়। দুর্নীতি আর স্বজনপ্রীতির এত অভিযোগ থাকার পরও সম্প্রতি বিমানের ক্যান্সার এই ক্যাপ্টেন ইশতিয়াককে ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কর্মবিরতি স্থগিত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা। কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকেই মেডিকেলের জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি না হলেও ওয়ার্ডগুলোতে চলছে সেবা কার্যক্রম। তবে বন্ধ রয়েছে বহির্বিভাগের স্বাস্থ্যসেবা। এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মোতায়েন আছে সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতিতে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। নিরাপত্তার দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে তারা। পরে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি স্থগিত করেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত হওয়ায় স্বাভাবিক কার্যক্রম চলছে ঢাকা মেডিকেলে।
নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ঢাকা মেডিকেলের এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গতকালকে থেকে যে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল চিকিৎসকদের একটি অংশ, সেটি কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গতকালকে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলার পরে কিন্তু একটি অংশ তারা কিন্তু ঢাকা মেডিকেল সহ সারা দেশে ঘোষণা করেছিল, সে কিন্তু প্রত্যাহার করে। এরপরেই কিন্তু একটি অংশ তাদের যে প্রত্যাহারের ঘোষণা সেটিকে প্রত্যাখ্যান করে আগামীকাল আজকে কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকে কিন্তু ওই ইমার্জেন্সি বিভাগে ঢাকা মেডিকেলে কিন্তু ব্যাপক সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়েছিল। সেখানে কিন্তু চিকিৎসা সেবা বলতে সেটি কোনো ধরনের সেবা ছিল না। তবে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেখানে জরুরি বিভাগ আছে, যদিও বহির্বিভাগে কিন্তু পর্যন্ত কোনো চিকিৎসা কার্যক্রম চলছে না। এর বাইরে যেসব ওয়ার্ডে আসলে ভিতরে রোগী ভর্তি রয়েছে সেগুলোতেও কিন্তু নিয়মিত রোগী দেখছেন, এবং আমরা কয়েকজন রোগীর সঙ্গে কথা বললাম। তারা যেটি বলছেন যে সে সকালে যে রাউন্ড থাকে রোগীদের, সেই রাউন্ডের পরে কিন্তু অনেকে রিলিজ দেওয়া হয়েছে, যারা সুস্থ হয়েছেন তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি অন্য যেসব কার্যক্রম সেগুলো কিন্তু মোটামুটি চলছে। তবে এখন পর্যন্ত ফুল ফেজে যে কার্যক্রম সেটি কিন্তু কোনো রকম চালু হয়নি। যদিও গতকালকে স্বাস্থ্য উপদেষ্টা যে 24 ঘন্টার মধ্যে হাসান, ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টানা বৃষ্টি উজানের ঢলে এবছর সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। সেই সঙ্গে ভেসে গেছে মৌলভীবাজারের কৃষকের স্বপ্ন। ফসলি জমি তলিয়ে যাওয়ায় পচে গেছে ধান। চরম দুর্ভোগে প্রান্তিক কৃষকরা। সালে এলাহি কুটির তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলায় মনু ও ধোলাই নদীর বাঁধ ভেঙে বানের পানিতে ডুবছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। এরই মধ্যে নামতে শুরু করেছে পানি। জেলার 47 ইউনিয়নের 40,000 হেক্টর জমিতে স্পষ্ট বানের ক্ষত। কোথাও কোথাও পচতে শুরু করেছে ধান। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে ফসল। যত দূর চোখ যায় দৃশ্যমান কৃষকের কষ্ট। আলবাবানি 1500 টাকা, তাকে 2000 টাকা খরচ, এবং আলি হুরানি 500 টাকা, এবং সার বীজ কীটনাশক এগুলো আরো 2000 টাকা যায়। আলি হুরিয়া রুয়া আরো 2000 টাকা, প্রায় 6-7 টাকা কেয়ারের তলে যায়। এখন সব কিছু ফানিয়ে লিয়ে গেছে, এখন আমরা খাইমু চলমু গিলা খান। এই ধানগুলা তোলার মতন পরিস্থিতি নাই, এই ধান ফসিয়া দুর্গন্ধ হইছে। পানি যাওয়ার পরে আমরা কিছু আশায় আসলাম যে মনে করেন কিছু আমরা ক্ষেত কৃষি বাঁচবো, কিন্তু এখন বাঁচার কোনো পথই আমরা দেখলাম না। দিন দিন খালি এখন ফসিয়া যাইতে আছে। এরই মধ্যে 14,000 হেক্টর রোপা আমন ধান পচে গেছে। নতুন করে আবারও রোপা আমন চাষ করার সময়ও শেষ। তাই চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকের অভাব আর সংকট চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তাদের। হাল পাইলাম, রোয়া রইলাম, ধান ফেলাইলাম, আলি ফেলাইলাম, সবগুলা ক্ষেত ফরিয়া 25,000 20 টাকা খরচ হয়েছে। এখন কোনো একটা পয়সা পাইছে না, আর এগুলাটা ইয়া সব ফসিয়া একবারে গোবর হইয়া গেল। এই পানি আইয়া আরিয়া আমরা একবারে সব ধান লইয়া গেছে। পানি আওয়ার পরে এই ধানটা নষ্ট হয়ে গেছে কি, তখন যেন আমরা ক্ষেত কর্ম এর সময় নাই, সারা ধান নষ্ট হয়ে গেছে কি। 3 বারের বন্যায় জেলায় প্রায় 187 কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি পুনর্বাসনের কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রায় 14,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের রূপমানের লক্ষ্যমাত্রা ছিল 1,01,000। বন্যার পূর্বে 86,000 জমিতে রোপণ হয়েছিল। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করছি। বন্যার শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার পরবর্তী ক্ষয়খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বন্যার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে?
দানা ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে 2007 সালের পরে এত বড় ভয়াবহ বন্যায় কিন্তু খাগড়াছড়ির মানুষ বিপর্যস্ত হয়ে গেছে। বন্যার পানি কমলেও কিন্তু এখানকার যে ক্ষয়ক্ষতি এটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি মূলত খাগড়াছড়ি শহরের একদম কোল ঘেঁষার শান্তিনগর এলাকার একটি কালভার্ট, যে কালভার্টটি আপনার পুরোদমে এক পাশ থেকে ধসে গেছে, যার কারণে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র নারকেল বাগান সড়ক ঘেঁষে এই সড়কে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ। এবং পাশে একটি দেখতে পাচ্ছেন যে 3 তলা একটি ভবন, যে ভবনটির নিচের অংশ কিন্তু পুরোটা ঢেবে গেছে। ঠিক এইরকম খাগড়াছড়িতে প্রায় ছোট বড় 14টি কালভার্ট কিন্তু ঢেবে গেছে এবং 7টি বড় ব্রিজ কিন্তু ভেঙে গেছে। একই সাথে পুরো জেলায় 107 কিলোমিটার সড়ক আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে খাগড়াছড়িতে কৃষি, মৎস্য সব সেক্টর মিলে প্রায় 100 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা আমাদেরকে বলেছে সংশ্লিষ্ট বিভাগ। শুধুমাত্র কৃষি সেক্টরে 70 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা আমাদেরকে বলা হয়েছে। এবং গ্রামীণ যে সড়ক অবকাঠামো তারও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি। আপনারা জানেন যে বন্যার কারণে নিচেও এলাকাগুলোর যে ঘর বাড়ি বিধ্বস্ত ছিল, অনেকাংশে ঘর বাড়ি কিন্তু তলিয়ে গেছে, ভেসে গেছে। সেখানকার মানুষ কিন্তু এখন দুর্বিষহ জীবন যাপন করছে। তবে এই অঞ্চলের পানি কিছুটা কমলেও গতকাল রাত থেকে নদীর পানি কিন্তু আবার অনেকটা বেড়েছে। অপরদিকে যে বাঘাইছড়ি, লংগদু ওই জায়গাগুলোতে কিন্তু নতুন করে আবার প্লাবন হচ্ছে। আর যদি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথা বলি, আসলে এখন পর্যন্ত সরকারিভাবে পুনর্বাসন কিংবা মেরামতের কাজ কিন্তু শুরু হয়নি। তবে বিভিন্ন সামাজিক সংগঠন দেশের বাইরে থেকে যারা আছেন তাদের অর্থে কিন্তু বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে এবং তাদের ঘর বাড়ি পুনর্বাসন বা পুনর্নির্মাণের কাজ কিন্তু তারা করে যাচ্ছে। তবে সবকিছু মিলে বলা যেতে পারে যে খাগড়াছড়ির যে ক্ষতিগ্রস্ত পরিবার, সেই পরিবারগুলো আসলে এখন সরকারের দিকে তাকিয়ে আছে কখন তাদেরকে পুনর্বাসন করা হবে। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। দানা। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, মৌলভীবাজারে বন্যার ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? ধন্যবাদ জানা। আপনি জানেন যে মৌলভীবাজারের 3য় ধাপের বন্যায় এখন পর্যন্ত যে মৌলভীবাজারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে প্রায় 570 কোটি টাকার সামগ্রিকভাবে বন্যার ক্ষতি হয়েছে। বন্যায় মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু, রাস্তাঘাট এবং সবচেয়ে বেশি যে ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে রূপা আমনের এবং সবজি ক্ষেতের। এই সব মিলিয়ে যে মৌলভীবাজারের যে 3য় ধাপের বন্যায় মৌলভীবাজারের সব কিছু লন্ডমন্ড করে দিয়েছে। প্রায় এখন পর্যন্ত মৌলভীবাজারের আশ্রয় কেন্দ্রে প্রায় 1000 মতন মানুষ রয়েছেন, কারণ ঘর বাড়িতে ফিরতে পারতেছেন না, কারণ অনেকটা ঘর বালুময় হয়ে আছে, কাদাময় হয়ে আছে। আপনাকে আমি দেখাতে চাই, পিছনে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখানে অনেকটা ঘরে ফেরার কোনো উপায় নেই, মানুষজন এখনও দুর্ভোগ অনেকটা ফুয়াতে হচ্ছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে মৌলভীবাজারের যে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, যার কারণে অনেকটাই মানুষের দুর্বিষহ জীবন হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে মানুষ যাতায়াত করতে পারছে না। কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে, তারা বলছেন যে এই সময় তারা যে বিভিন্নভাবে শহরে যাবেন এবং যে অসুখ এর জন্য চিকিৎসা করাবেন সেই ব্যবস্থাটাও করতে পারতেছে না। এবং আমনের যে বিষয়টা, সেই আমনের চাষের জন্য কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকদেরকে বীজ এবং সার দিয়ে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং যাদের ঘর ভেঙেছে তাদের তালিকা তৈরি করে ঘর মেরামতের জন্য সরকারের কাছে চাওয়া হয়েছে এবং সেটা বরাদ্দ পেলেই সেই কাজটি শুরু হবে বলে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অনেকটাই হয়েছে এবং জনজীবন অনেকটা স্বাভাবিক হচ্ছে, কিন্তু যাদের ঘর ভাঙছে তারা ঘরে ফিরতে পারতেছেন না, যার কারণে মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছে। তবে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের ত্রাণ সামগ্রী কিনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখন পর্যন্ত অব্যাহতভাবে ত্রাণ দিয়ে যাচ্ছেন। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কোটি ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে কুষ্টিয়ায় পদ্মায় শুরু হয়েছে ভাঙন।
পানি বাড়ার সাথে সাথে নদী তীরবর্তী এলাকাবাসীর স্বপ্ন বিলীন হতে চলেছে। বিশেষ করে পদ্মার ভাঙনে মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকার প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। ইরফান ডানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়তে শুরু করেছে পানি। জেলার মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকা সহ ভেড়ামারা উপজেলার কয়েকটি ইউনিয়নে পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙছে নদী পাড়। আর এই ভাঙনে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। আমরা সর্বস্ব হারাই ফেলছি প্রায়। এখন যে আমার সামনে যে বসত বাড়িগুলো আছে, এগুলো এখন অনেক হুমকির মুখে। জাতীয় সড়কটা যদি ভেঙে যায় তাহলে আমার মনে হয় যদি কোনো সময় বন্যার পানি আসে আমার খুলনা বিভাগ পুরোটাই ডুবে যাবে। আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, বাড়ি খুব আমরা কষ্টের ভিতরে আছি। এদিকে নদী ভাঙন রোধে তালবাড়িয়া সহ কয়েকটি ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন হলেও এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষুব্ধ নদীপাড়ের মানুষ। তাই নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন যে এই যে বাজেট হয়েছিল, এই বাজেটে অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এখন আমরা চাই এই গাংটা মেরামত করে শিশি ঢালাই দিয়ে কিংবা ব্লক দিয়ে এই গাংটা বাইরে দিলে সবচেয়ে ভালো হয়। যে বাজেট হয়েছে 1400 কোটি টাকা, এটা টেন্ডার হয়ে যাতে কাজ তাড়াতাড়ি হয়, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ। আর এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীর ভাঙন রোধে 1472 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। পানি কমার সাথে সাথেই কাজ শুরু করবেন ঠিকাদাররা। প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। এবং যেহেতু পানির মাত্রাটা বাড়ছে এবং পানি কমলে হয়তো তারা দ্রুত সময়ে তারা ম্যাটেরিয়ালস নিয়ে মজুত আছে, তারা পানি কমার সাথে সাথে তারা কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হবে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তাই দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ দুপুর। শিগগিরই বিডিআর বিদ্রোহের পুনর্তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের নিজ দপ্তরে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সাধারণ নাগরিক ও সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের কথা জানান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বের হয়ে আসছে তার সহযোগীদের অপকর্মের তথ্য। তেমনই একজন বিএসএসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম পুঁজিবাজারকে রক্ষায় দায়িত্ব নিয়ে নিজেই গড়ে তুলেছেন সিন্ডিকেট। কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের পথে বসানোর পাশাপাশি রোড শোয়ের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন তিনি। এ নিয়ে আরো জানাচ্ছেন শিউলি রায়। শস্যের মধ্যেই ভূত, হ্যাঁ, এই ভূতের নাম শিবলি রুবায়েতুল ইসলাম। দেশের শেয়ার বাজার থেকে ভূত তাড়ানোর দায়িত্ব নিয়ে তিনি হয়ে উঠেছেন নষ্টভূতের চাঞ্চল্য প্রমাণ। ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তাকে যখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যানের দায়িত্ব দেয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, তখনই আতকে শিউরে উঠেছিলেন বাজার সংশ্লিষ্টরা। প্রভাবশালী কিছু আমলা ব্যবসায়ী আর আওয়ামী লীগ নেতাকে নিয়ে দুষ্টচক্র গড়ে পুরো শেয়ার বাজারকে পরিণত করেন মগের মূল্যকে।
লুটে নেন সাধারণ বিনিয়োগকারীদের বহু কষ্টার্জিত সঞ্চয় ও বিনিয়োগের হাজার হাজার কোটি টাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সাথে সাথে পতন ঘটে পুঁজিবাজারে গডফাদার শিবলির। স্বৈরশাসন আমলে বিএসইসির চেয়ারম্যান হয়ে আধিপত্য স্থাপন করেছিল শিবলি রুবায়েত। আইপিও অনুমোদন থেকে শুরু করে সেকেন্ডারি মার্কেটেই শুধু নয়, বিদেশে রোড শো এর আয়োজনের নামে লুটপাট ও পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। শিবলি রুবায়েতের নেতৃত্বে বিএসইসির 11টি দেশে কমপক্ষে 17টি রোড শো করেছে। এসব করা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও চীনে। 1 ডজনেরও বেশি কোম্পানিকে বাধ্য করা হয় তথাকথিত এইসব রোড শো পৃষ্ঠপোষকতা করতে। এই স্পন্সরদের মধ্যে ছিল ইউসিবি, ওয়ালটন, ব্রান্ড গ্রুপ, ইবিএল, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, আলিফ গ্রুপ, ওয়াই, সিসিবিএল, সিডিবিএল, সিএসি এবং ডিএসি। রোড শো এর মাধ্যমে 50 কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়েত। শেয়ার বাজার কাভার করার দায়িত্বে নিয়োজিত একদল সাংবাদিককে আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশে সফরের সাথে নিয়ে তিনি গণমাধ্যমের মুখ বন্ধের চেষ্টা করেন। শিবলি বিদায়ের আগ পর্যন্ত দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নামে এসব রোড শো চলে একের পর এক। সেই সময়ের ভূমিমন্ত্রী ইউসিবি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রভাবে 2021 সালে ইউকে রোড শো এর জন্য 2.5 লক্ষ পাউন্ড ব্যয় করা হয়। এছাড়াও 2021 শুরুতে সংযুক্ত আরব আমিরাতে রোড শো এর জন্য 1 কোটি 20 লক্ষ টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছিল। এই শিবলির প্রতারণা কারসাজিতে কোটি কোটি টাকা খরচ করে ওয়ালটন গ্রুপও। বিনিয়োগকারীদের স্বার্থে রক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও শেয়ার বাজারের ধ্বংসের কুখ্যাত খলনায়ক শিবলি রুবায়েত হয়ে ওঠেন রাক্ষসের মতো এক ভয়াল ভক্ষক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ঢাকা 7 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানী বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত 1:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। রোববার রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। সোমবার সকালে কোনো এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। দেখছেন সংবাদ দুপুর। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার 2টি জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাজধানীর মস্কো সহ দেশটির 15টি অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 158টির বেশি ড্রোন হামলা করেছে ইউক্রেন, এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের ছোড়া সব ড্রোনকে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি জানিয়েছে রাশিয়া। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেনের হামলায় মস্কোর একটি তেল শোষণাগারে আলাদা একটি কারিগরি কক্ষে আগুন ধরে যায়। এদিকে রাশিয়ার রাজধানী থেকে 120 কিলোমিটার দূরের তেভার অঞ্চলের কোনাভত বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মস্কোর কাশিরা বিদ্যুৎ কেন্দ্রেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে, তবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। চলতি বছর 19 মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্টের মৃত্যুর পর তার হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে খবরের শিরোনাম হয় বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব। তবে সেই ঘটনার প্রায় 3.5 মাস পর অবশেষে হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানালো ইরান। এই নিয়ে বিস্তারিত থাকছে শাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার সময় গত 19 মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারান রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকি আরোহীরাও। তবে এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে চলে নানা আলোচনা। বাজে আবহাওয়া নাকি কোনো ষড়যন্ত্র, সেই আলোচনার সমাপ্তি ঘটল চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে। স্থানীয় সময় রোববার ভয়াবহ সেই দুর্ঘটনার চূড়ান্ত কারণ জানিয়েছে ইরান।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ ছিল ওই অঞ্চলের খারাপ আবহাওয়া। এমনটাই জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই ঘটনার তদন্তের জন্য গঠিত কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এর আগে তদন্তের প্রাথমিক প্রতিবেদনে মে মাসে বলা হয়েছিল, তদন্তের সময় হেলিকপ্টারে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপরদিকে আগস্টে বার্তা সংস্থা ফার্স জানায়, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল, আর এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল নিরাপত্তা প্রটোকলকে। তবে ফার্স নিউজের সে প্রতিবেদন প্রত্যাখ্যান করে দেশটির সেনাবাহিনী। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।